এদিকে তিউনিসিয়া উপকূলে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুজনের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগসাজশ রয়েছে এমন ধারণা করছে পুলিশ। ওই দুজন বিমানবন্দর থানার হত্যা মামলার আসামি। অন্য 5 আসামিকে ধরতে চলছে অভিযান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর নিকেতন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত। আপনাদের গবেষণায় যেমনটি দেখা গেছে, অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে বছরে গড়ে প্রাণ হারাচ্ছেন 500 বাংলাদেশি। এই মৃত্যু কিভাবে রোধ করা যায়, আর এই যে অবৈধভাবে ইউরোপে যাত্রা, এটি কেন বন্ধ হচ্ছে না? আমি পরের প্রশ্নটাই আপনাদেরকে শুরু করি ধন্যবাদ দিয়ে। আপনি যে এলাকাগুলোর কথা বলছেন, বাংলাদেশের 64টা জেলার সব জেলার লোক কিন্তু এইভাবে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া না। মূলত 3টা অঞ্চল আমরা বলি। একটি হচ্ছে ফরিদপুর অঞ্চল, যেখানে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জের লোকজন। একটি সিলেট অঞ্চল, আর একটি হচ্ছে আপনার ঢাকার আশপাশে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নোয়াখালী। মূলত এই 3টে অঞ্চলের 8 থেকে 10টা জেলার লোকজন তারা মরিয়া। তারা ভাবে আমি যে কোনো মূল্যে ইউরোপ চলে গেলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমি আয় করব, আমার বাড়ি হয়ে যাবে। আপনি শুনলে অবাক হবেন, ইতালি বাদারীপুরে এখানে গ্রামের নাম আছে ইতালি পাড়া, রাস্তার নাম আছে আপনার ইতালি দিয়ে। মানে এই যে অঞ্চলের মানুষজনের মধ্যে তারা ভাবি যে আমি যে কোনো সময় হয়তো ইউরোপে চলে যাব। এখন ইউরোপে তো স্বাভাবিকভাবে নিয়মিত পন্থা যেতে হলে দক্ষ হয়ে যেতে হয়, কিন্তু আমাদের লোকজন যেহেতু সে দক্ষ না বা নিয়মতান্ত্রিক উপায় যেতে পারে না, তারা সুযোগটা নিয়ে হচ্ছে আপনার লিবিয়া যায়। কেন? কারণ লিবিয়া থেকে আপনার ভূমধ্যসাগর পাড়ি দিলেই আপনি ইতালি বা গ্রিসে যেতে পারেন। আপনি সর্বশেষ যে মারা যাওয়ার ঘটনাগুলো দেখছেন, এই যে পরিবারগুলো আমরা দেখছি, আমরা একাধিক গবেষণায় দেখেছি সবচেয়ে তরুণ বয়স 31 থেকে 35, এই বয়সের তরুণরা সবচেয়ে বেশি, এবং তাদের বাবা মা কিন্তু সবাই প্রায় জানে। তারা 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত তারা খরচ করে। এখন যতক্ষণ পর্যন্ত না এই লোকেরা সচেতন না হবে, আপনি কোনো কিছুতেই তাদেরকে ঠেকাতে পারবেন না। কাজে তারা কিন্তু জানে যে আপনার খবর, গণমাধ্যমে এত খবর যেভাবে মারা যাচ্ছে, প্রাণহানি হচ্ছে, তারপরে লোকজন যায়। কারণ ওর কাছে মৃত্যুর খবর হচ্ছে ও দেখে ওর পাশের বাড়ি কেউ টাকা দিয়ে বাড়ি তুলেছে, ভালো আছে, ওইটা ওকে মোটিভেট করে। কিন্তু আমি মনে করি যে এটা আমরা বলি স্বপ্ন যাত্রা না, এটা মৃত্যু যাত্রা। কোনোভাবেই জেনে বুঝে এটা যাওয়া উচিত না। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এইরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটে। আপনি কোভিডের সময় শুনেছেন আমাদের 20 জন বাংলাদেশিকে ব্রাশ ফায়ার করে মারা হচ্ছে, প্রায় সমুদ্রপথে ঢোকা, এই সমস্ত ঘটনা মামলাও হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা মূল পাচারকারী তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এই যে দেশের মধ্যে যারা গ্রেপ্তার হয় তারা রিপ্লেসেবল, তারা গ্রেপ্তার হয় কিন্তু তাদের জায়গায় অন্যজন যায়। কিন্তু যেই লোকটা লিবিয়াতে বসে বা দুবাইতে বসে নিয়ন্ত্রণ করছে, বেশিরভাগ সময় কিন্তু তারা গ্রেপ্তারের বাইরে থাকে। সেজন্য আমি মনে করি যে আমাদের পুলিশ, আমাদের ইন্টারপোল সবার সাথে কাজ করে সেই চক্রটাকে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু এই ধরনের আর জনাব ঘটনাটা শরীফুল আসলে। হাসান, আপনি যে চক্রের কথা বলছিলেন এবং বাংলাদেশের আপনি বেশ কিছু জায়গার কথা বলেছেন যে যেখানে এই চক্রটা সক্রিয় বেশি, তো এই ক্ষেত্রে এখানে কি অভিযানের কোনো ঘাটতি আপনার চোখে পড়েছে? আমি আসলে মনে করি না অভিযানের ঘাটতি ছিল, আমি মনে করি সমন্বয়টা তো আরো ভালোভাবে করা যেতে পারে। আমাদের সরকারের পুলিশের নানান দপ্তর কাজ করছে, আজকে ওরা গ্রেপ্তার করছে, কালকে ওরা গ্রেপ্তার করছে। কিন্তু আপনি যদি দেখেন, গত 10 বছরে অন্ততপক্ষে যারা ফেরত এসছে লিবিয়া থেকে, সেই বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে যদি আমরা একটা ডেটাবেস বানাতে পারতাম, কে তার লোকাল পাচারকারী, আন্তর্জাতিক পাচারকারী চক্র কারা, তাহলে আপনি দেখবেন একটা সময়ের মধ্যে দেখা যাবে যে হয়তো একই লোক একাধিকবার আছে। তো আরেকটা জিনিস, মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধে এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইম একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ কার কাছে যাচ্ছে, পরিবার কাকে টাকা পাঠাচ্ছে, কে লেনদেন করছে, লিবিয়ায় পৌঁছানোর পর কে টাকা নিচ্ছে, দুবাই পৌঁছানোর পর কে টাকা নিচ্ছে। আমরা দেখি না এরকম মানব পাচারকারী চক্র গ্রেপ্তার হলেও অর্থ জব্দ করা হয়েছে, এরকম ঘটনা খুব একটা দুটো ছাড়া সে অর্থে ঘটে নাই। কাজেই আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে পাচারকারী চক্র কারা, কোথায় অর্থ লেনদেন হচ্ছে, আন্তর্জাতিক পাচারকারী চক্র কারা, সেই পুরো জায়গাটার মধ্যে যদি আমরা কাজ করতে পারি। এবং পাশাপাশি লিবিয়ায় কেন যায়, কারণ লিবিয়া আপনি জানেন সেখানে আসলে অনেক বছর ধরে, প্রায় 14 বছর একটা অস্থিতিশীল অবস্থা চলছে, নিয়ন্ত্রণ নেই। ফলে সেখানেও কিন্তু পাচারকারী চক্র সক্রিয়। ওইদিকে সিরিয়া, আফগানিস্তানে যুদ্ধ চলছে, যার কারণে তারা জীবন বাঁচাতে যায়। আর বাংলাদেশিরা ভাবে যে আমার স্বপ্নের দেশে আমি যাব। আমি আবারও বলবো যে আমাদের যে লোকেরা যায়, তার বাবা মা যারা জানে, পরিবার যারা জানে, আমি মনে করি প্রথম দায়িত্বটা সচেতনতা আসলে তাদের শুরু করা উচিত। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারপর আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করার সচেতনতা এখানে আসলে খুব জরুরি। আপনারা যেহেতু অভিবাসন কর্মসূচি নিয়ে কাজ করছেন, তো আপনারা এরকম কি কোনো ক্যাম্পেইন সামনে চালু করবেন যার ফলে মানুষ সচেতন হতে পারে এই বিষয়গুলোতে? আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। আমরা এই মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে আমরা
2017 সাল থেকে এখন পর্যন্ত অব্যাহতভাবে প্রচারণা চলছে। সেখানকার স্থানীয় মানুষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়ি বাড়ি গিয়ে এবং সেখানে উদ্ধার হওয়া মানুষ, বেঁচে যাওয়া মানুষ, তাদেরকে সামনে নিয়ে এসে নানানভাবে কিন্তু আমরা এই সচেতনতার কাজটা করে যাচ্ছি। আমি মনে করি আসলে এই কাজগুলো আমাদের সবার, আমার গণমাধ্যম, বেসরকারি সংস্থা, সরকার, সবাই মিলে আমাদের মানুষকে সচেতন করতে হবে। আমি যদি এই কথা বলে শেষ করি, আমরা বলছি আমরা একটা মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছি, সেখানে আমার দেশের লোক 20-22 লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাবে, এইভাবে গিয়ে প্রাণ হারাবে, সেটা আসলে কোনোভাবেই আমাদের দেশের সঙ্গে যায় বলে আমি মনে করি না। নিশ্চয়ই সমন্বয়ের মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ হবে বলে আমাদের বিশ্বাস। জনাব শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ।